আমরা সবাই জানি কেউ আত্মীয় বা প্রিয়জন মারা গেলে তার ফটো আমরা বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখি। তোমরা কি কোনোদিন এটা শুনেছ সেই দেয়ালের ফটো থেকে কেউ সত্যিকারে বাইরে বেরিয়ে এসে বাড়ির মধ্যে হাঁটছে? তা বাড়ির লোকেরা সবাই দেখে অবাক। চলো এইরকম একটা সত্য ঘটনা আজ তোমাদের শোনাই। আজকের সত্য ঘটনা হলো চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং। শুরু হচ্ছে আজকের সত্য ঘটনা। আমার বন্ধু মানিকের সঙ্গে গিয়েছিলাম ওর দেশের বাড়ি গোকুলগঞ্জ। জমিদার কি একটা গণ্ডগোলের ব্যাপার ছিল। মানিকের এক মেসো সেখানে থাকেন, তার কাছেই উঠেছিলাম। জমির সমস্যা মিটতে মিটতে দিন তিনেক সেখানে লেগে গেল। পরের দিন ফিরব ঠিক সন্ধ্যে 7টায় ট্রেন, তাও গোকুলগঞ্জ থেকে 1 ঘন্টা বাসে, 20-25 মিনিট রিক্সায় গেল, তবে রেল স্টেশন। সন্ধ্যের মুখে আমরা যখন স্টেশনে এসে পৌঁছালাম তখন চারিদিক রাতের মতো অন্ধকার হয়ে এসছে। সময়টা ভরা বর্ষা। সকাল থেকে আকাশে কালো মেঘ তখনও করছিল। আমরা স্টেশনে পৌঁছালাম, সঙ্গে সঙ্গে বৃষ্টিটা নামলো। বেশি পয়সা দেব বলে রিক্সা চালককে স্টেশন পর্যন্ত নিয়ে আসি। ভাড়া পেয়ে সেও এই বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যেই রিক্সা নিয়ে চলে গেল। আসল অসুবিধাটা অপেক্ষা করছে, তা আমরা ঠিক জানতাম না। জানলাম স্টেশনে এসে। বৃষ্টি না হয় মানা গেল, বর্ষার মাসে বৃষ্টি তো একটু আধটু হবেই। অসুবিধায় আমরা পড়লাম। মাথা বাঁচানোর জন্য প্ল্যাটফর্মে কোনো টিনের শেড নেই বললেই চলে। স্টেশন ঘর বলতে পাশাপাশি 1.5খানা ঘর। একটা স্টেশন মাস্টারের, অর্ধেকটা বোধহয় টিকিট কাটার জন্য। আগের দিনে বাংলা সিনেমায় যেমন দেখা যেত এটাও ঠিক তেমন। কৃষ্ণচূড়া কিংবা অন্য কোনো বড় গাছের নিচে লাল রঙের স্টেশন ঘর, কুচি পাথরের একটুখানি প্ল্যাটফর্ম, চারিদিকে জনবসতিহীন ফাঁকা মাঠ। ঠিক সেই রকম এটা। প্যাসেঞ্জার বলতে আমি আর মানিক, সাকুল্যে এই 2 জন। বৃষ্টি বেশ জোরেই পড়ছিল। বৃষ্টি থেকে বাঁচতে বাধ্য হয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়লাম। এদিকে ইলেকট্রিক লাইটটা এখনও আসেনি। স্টেশন মাস্টারের ঘরে একটা হারকিনের আলো জ্বলছে। 2 জন মানুষকে ঘরে দেখলাম বসে থাকতে। পোশাক দেখে বুঝলাম একজন স্টেশন মাস্টার, অন্য স্টেশন মাস্টারের স্টাফটা কেউ একটা হবে। স্টেশন মাস্টার কৌতূহলী দৃষ্টিতে আমাদের দেখলেন। স্যুট প্যান্ট পরা শহরের যাত্রী এই স্টেশনে খুব একটা যাতায়াত করে না বোধ হয়। মানিক তাকে বলল, খুব তো বৃষ্টি হচ্ছে, বাইরে থাকলে ভিজে যাব। আমরা কিন্তু ওই 7টা ট্রেনটা ধরবো, এই বলে দিলাম কিন্তু। স্টেশন মাস্টার সব কিছু শুনলেন, শুনে বললেন, কি বললেন? 7টা ট্রেন ধরবেন? মানিক রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, হ্যাঁ সে তো ধরতেই হবে। পাবেন না। শুধু 7টা ট্রেন কেন, আপ ডাউন কোনো ট্রেনই কাল সকালের আগে আর পাবেন না। সে কি, ট্রেন পাবো না কেন? না না, লাইন বন্ধ। আগে স্টেশনে একটা মার্ডার হয়েছে। মানিক আমার দিকে তাকালো। বুঝলাম অনান্তরে আমরা পড়ে গেছি। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, ঘুটঘুটে অন্ধকার। ট্রেন না পেলে এই দুর্যোগে বা কোথায় কাটাবো কে জানে। মানিক বহু বছর এ দেশ ছাড়া, এদিকটার কিছুই সে ঠিক জানে না। গোকুলগঞ্জে যে ফিরে যাব তারও উপায় নেই। যে রিক্সায় এসেছিলাম সেটাও এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। তাছাড়া রাতে নাকি এদিকে বাসও তেমন চলে না। বড় মুশকিলে পড়লাম আমরা। এই বৃষ্টিতে সারা রাত থাকবো কোথায়, কী বা করব? স্টেশন মাস্টার বললেন, সে তো বুঝতেই পারছি, স্টেশন ঘরে যে থাকবেন
দেখতেই পাচ্ছেন কেমন স্টেশন, থাকার কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয় লোকটি এতক্ষণ কথাবার্তা শুনছিলেন, এবার একটা কথা বললেন। একটা কাজ করতে পারেন, 8 মাইল দূরে চৌধুরীদের একটা পুরনো বাড়ি আছে, সেখানে কেউ থাকে না। ওই বুড়ো ভবানী একটু দেখাশুনো করেন, দেখুন তাকে বলে কয়ে যদি কোনো ব্যবস্থা করতে পারেন তো ভালো হয়। আমি না হয় সঙ্গে গিয়ে বাড়িটা দেখিয়ে দেব। আর ভবানী খুড়োকে বলবো বৃষ্টি থামুক, দাঁড়াও। আপনাদের সঙ্গে তো ছাতাও দেখছি না, কেমন মানুষ, বৃষ্টি হবে জেনেও ছাতা নিয়ে আসেননি। টিউশন মাস্টার বললেন। হ্যাঁ, বিজরমোহন ঠিক কথাই বলেছে, ওই বাড়িতে থাকতে পারেন। বাড়িটার অবশ্য একটা বদনাম আছে, তা আপনারা ইয়ং ম্যান, ওসব ভুতুড়ে গালগপ্পে বিশ্বাস করবেন না যেন। একটু পরই বৃষ্টিটা থেমে গেল। শুধু বৃষ্টি থামলো না, মেঘও সরে গেল, আকাশে চাঁদ দেখা দিল। চৌধুরী বাড়িতেই থাকা ঠিক করে আমরা ব্যাগ হাতে করে তার সঙ্গে চললাম। আলাপ পরিচয় জানলাম। বিজরমোহন স্টেশনের টিকিট বাবু, বিহারের লোক, কিন্তু ছেলেবেলা থেকে পশ্চিমবাংলায় আছেন। কথাবার্তায় আলাপ হলাম। ভালো মানুষ তিনি, বাংলা কথাই বলেন বাঙালির মতনই। তিথিটা সম্ভবত কৃষ্ণপক্ষের শেষের দিকে। বৃষ্টি ভেজা মিঠো পথ চাঁদের আলোয় পরিষ্কার করে দেখা যাচ্ছিল। বিজরমোহনের হাতে টর্চ ছিল, কিন্তু জ্বালানোর কোনো দরকার সেখানে পড়ল না। জলকাদার রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা চৌধুরী বাড়িতে পৌঁছে গেলাম। এত রাস্তা পার হলাম, কিন্তু পথেই একটা লোকেরও দেখা পেলাম না। এখানে কেউ থাকে না নাকি? বিজয়মোহন বলল। না না, বাড়িটা খুব ফাঁকা, ওই একজন বুড়োই থাকে। রাস্তার ঠিক পাশেই একটা পুরনো একতলা বাড়ি। সময়ে ভাঙা গোড়ার অনেক কিছু পুরনো ঝুরঝুরে হয়ে গেলেও বাড়িটা এখনো ভেঙে পড়েনি। বট অসুস্থ শিকড় ছাড়লেও বাড়ির ছাদ দেওয়াল আটুট আছে। আশেপাশে আর কোনো ঘর বাড়ি চোখে পড়ল না। এককালে হয়তো ঘর বাড়ি ছিল, এখন আর সেখানে নেই। চাঁদের আলোয় যত দূর দেখা গেল, বহু দূরেও কোনো কিছু আর দেখা গেল না। আমি আবার বাড়িটা দেখে তাকালাম। তাকাতেই বুকের মধ্যে ছট করে উঠল। মনে হলো বাড়িটা যেন হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মানিকের গা ঘেঁষে দাঁড়ালাম। বিজয়মোহন বেশ জোরেই ডাক দিলেন, ভবানী খুড়ো, ও ভবানী খুড়ো, বাড়িতে আছো? বাড়ির ভিতর থেকে গড়গড়ে গলায় উত্তর এলো, কে? আমি গো, আমি, বললেন বিজয়মোহন। একটু পরই লণ্ঠন হাতে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মানুষ। সাদা গোপ দাঁড়ি, উলোচুলো চুল, কোটরগত চোখ। ভাঙাচোরা বিবর্ণ বাড়ির সঙ্গে ভবানী খুড়োকে বেশ মিলিয়ে যাচ্ছিল। তিনি লণ্ঠনটা তুলে বিজয়মোহনকে দেখলেন আমাদেরও। তারপর থমথমে গলায় বললেন, ও এরা? কেমন যেন বহুদূর থেকে তার গলা ভেসে এলো। বিজয়মোহন বললেন, খুড়ো, তোমার বাড়িতে এক রাতের জন্য এই দুজনকে একটু আশ্রয় দিতে হয়েছে। খুব মুশকিলে পড়েছে এরা। সেই গোকুলগঞ্জ থেকে ট্রেন ধরতে স্টেশনে এসেছিল, কিন্তু আজ তো ট্রেন পাওয়া যাবে না। এই বৃষ্টি বাদলায় কোথায় যাবেন? কি থাকা যাবে তো? ভবানী খুড়ো সামান্য চুপ করে বললেন, যাবে। বাড়িতে ইলেকট্রিক নেই। মানিক বলল, আমাদের কাছে একটা টর্চ আছে, মোমবাতি কিনতে পাওয়া যাবে নিশ্চয়ই, এখানে কোনো দোকানে। বিজয়মোহন বললেন, এখানে 8 কোচের মধ্যে কোনো দোকান নেই। খুড়োর কাছে অবশ্য 2-1টা মোমবাতি থাকতে পারে। কি করো, আছে তো? ভবানী খুড়ো বললেন, হ্যাঁ আছে। মানিক বলতে গেল, দামটা অবশ্য আমরা। তাকে থামিয়ে দিয়ে ভবানী খুড়ো বললেন, দাম লাগবে না, আমি ফ্রিতেই দেব। বিজয়মোহনের আর
থাকার দরকার ছিল না। বললেন, কি ভাই, আমি তাহলে স্টেশনে ফিরে যাই। রেলের অফিসাররা আসতে পারেন। আগে স্টেশনে যে মার্ডারটা হয়েছে সেটা নিয়ে খুব তোড়জোড় চলছে। আমি আর মানিক হাত তুলে বিজয়মোহনকে জানালাম, ঠিক আছে ভাই, ঠিক আছে, আসুন। ভবানী খুড়ো বললেন। আমাদের নিয়ে গেলেন একটা ঘরে। লণ্ঠন উঁচিয়ে দেখালেন। ঘরটা বেশ বড়। একটা তক্তপোষ রয়েছে। ঘরের এক পাশে ওপরে শতরিঞ্জ পাতা। মোটামুটি পরিষ্কার ঘর। ঘরের দেওয়ালে দেখলাম একটা অয়েল পেন্টিং টাঙানো আছে। লণ্ঠনের অল্প আলোতে সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। একজন খুব অল্প বয়সের মেয়ের একটি শাড়ি পরা ছবি। হাসি হাসি মুখে আমাদের দিকে যেন তাকিয়ে আছে। এমন জীবন্ত ছবি আগে কখনো দেখিনি। মনে হলো এখনই যেন মেয়েটা কথা বলে উঠবে। তখনই আমাদের চমকে দিয়ে আকাশে কর্কর শব্দ করে একটা বিদ্যুৎ দিল। মেঘ আবার জমতে শুরু করেছে। রাতেই অযোধ্যায় বৃষ্টিও হবে বলে মনে হয়। মানিক বলল, ঠিক আছে গৌড়, এই ঘরে তক্তপোষের ওপর রাতটা আমরা দিব্যি কাটিয়ে দিতে পারবো। আমাদের সঙ্গে খাবারও আছে। আসার সময় মাসি দিয়েছে টেনে খাওয়ার জন্য। জলও আছে এক বোতল। ভবানী খুড়ো বললেন, মোমবাতি? ও হ্যাঁ, মোমবাতি থাকলে একটা দিতে পারেন। ভবানী খুড়ো লণ্ঠনটা ঘরের মেঝেই রেখে অন্ধকারে চলে গেলেন মোমবাতি আনতে। আমি বললাম, লোকটা কেমন? ঠিক তোর মতনই। এই জনমানবহীন জায়গায় এমন একটা পোড়া বাড়িতে কিসের জন্য যে একা পড়ে আছেন তাই আমি জানি না। মানিক বলল, চৌধুরীরা বোধহয় এই অঞ্চলে জমিদার ধরনের কেউ ছিলেন এককালে। এখন জমি নেই, জমিদারও নেই। লোকজন যারা থাকতো তারাও চলে গিয়েছে অন্য জায়গায়। শুধু পড়ে আছে এই বাড়িটা। ভবানী খুড়ো বোধহয় বাড়ির কেয়ারটেকার বা কেউ একটা হবে। ভবানী খুড়ো মোমবাতি নিয়ে এলেন। উনি নিঃশব্দে আসেন, নিঃশব্দে যান। পায়ের কোনো শব্দ সেখানে হয় না। একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মেঝেই রেখে বললেন, কি বাবা, আজ আমি আসি। কিন্তু যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে বললেন, রাতটা সাবধানে থাকবেন। মানিক বলল, কেন বলুন তো? ভবানী খুড়ো লণ্ঠনটা হাতে নিয়ে বললেন, বিদেশ বুঝে তো, সাবধানে একটু থাকা উচিত। ভবানী খুড়ো চলে যাচ্ছিলেন। কি মনে হলো বললাম, আচ্ছা, দেয়ালে ছবিটা কার? ভবানী খুড়ো দাঁড়িয়ে পড়লেন। কাঁপা কাঁপা মুখে ছবিটার দিকে তাকালেন। একটু সময় তাকিয়ে রইলেন। তারপর চোখ নামিয়ে শীতল গলায় শুধু বললেন, এটা ছিল গল্পের প্রথম পার্ট। গল্পের দ্বিতীয় পার্টটা ঠিক কাল সন্ধ্যা 9টার সময় আসছে। শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।